হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমাদের 13টা অঙ্ক হয়েছিল পার্সেন্টেজের, 1 থেকে 13। আজকে আমরা 13-র পর থেকে শুরু করছি, 14 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে, চলো দেখি। ফার্স্ট কোশ্চেন কি বলছে। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। আচ্ছা, লোকটার স্যালারি কতটা বেড়েছে, তো তুমি বলবে কত, বেতন বৃদ্ধি পেলো 20%, 100 টাকা স্যালারি ছিল, তাই তো। পার্সেন্ট মানে কত, 100, 100তে বেড়েছে কত, বেড়েছে 20 টাকা। মানে ধরো 20% বৃদ্ধি পেয়েছে 100তে। পার্সেন্ট মানে তো 100তে 20, তো বেড়েছে 20। তো টোটাল কত হয়েছে, তো 100 + 20 = 120। এটা বেড়ে হয়েছে। এবার বলছে যে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে, মানে লোকটার আগে স্যালারি ছিল 100 টাকা, এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 120 টাকা। এবার বলছে পূর্বের বেতন দিতে হলে, মানে এই বেতনটা দিতে হবে, 120 থেকে কমিয়ে 100তে যেতে হবে। বলছে তাহলে কত পার্সেন্ট কমাতে হবে। তাহলে আমি এর আগের দিন একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, মানে ঐকিক নিয়ম যেটাকে আমরা বলি, ছোটবেলায় বলতাম খুবই, তো সেটা পদ্ধতি অ্যাপ্লাই করি। তো 120 থেকে এই 100 যেতে হলে 20 কমাতে হবে। তো তাহলে 100 - 20 কমালে কত হবে, 100 হবে। এই 100 যেতে হবে, তাই তো। 100 যেতে হলে 20 কমাতে হবে। তাহলে 120তে আমরা কমাচ্ছি কত, 20। 120তে কমাচ্ছি 20 টাকা। তাহলে 1 টাকায় কমাতে হবে। আমি এটা একটু ডিটেলে দেখাচ্ছি, এত ডিটেলে করতে যাবে না। এর আগের দিন আমি বলেছিলাম যেটার বেসিসে কমাবো বা যেটার বেসিসে বাড়াবো সেটা সবসময় নিচে আসবে। এর থেকে এরম থাকবে, যেটা সেটা নিচে আসবে। আর 100 টাকাতে তাহলে কত, মানে পার্সেন্টেজে চেয়েছে না, তাহলে 100 গুণ হবে। 20/120 × 100। কাটো দেখি, 0। আচ্ছা, এখানটা একবারই তো কাটে, 6। 100, 100/6। 100/6 এর আগের দিন আমি বলেছিলাম কত হয় ভাগ করলে, 16/2/3% কমাতে হবে। ঠিক আছে, আরেকবার বলি ব্যাপারটা, আরেকবার বলি। আরেকবার যদি বলি, তাহলে জিনিসটা দাঁড়াবে কি, দেখো বলছে একটা লোকের বেতন ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পেয়েছে। তো পার্সেন্ট বলতে তো আমরা 100-র মধ্যে বুঝি, তো 20 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে লোকটার বেতন যদি 100 টাকা থাকে তাহলে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 120 টাকা। এবার বলছে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে 120 টাকা থেকে হ্রাস করতে হবে কত টাকা, -20 যদি করো তাহলে কত হচ্ছে, 100 টাকায় নিয়ে আসতে হবে। এই 100 টাকায় নিয়ে আসতে হবে, নিয়ে আসতে গেলে কত হ্রাস করতে হচ্ছে, 20 টাকা, তাই তো। তাহলে 120 টাকা হ্রাস করতে হচ্ছে কততে, এই সরি 20 টাকা হ্রাস করতে হচ্ছে কততে, 120-তে। তো 120-তে তাহলে আমি এর আগের দিন বলছিলাম তে, এর থেকে সব যেগুলো থাকবে সেগুলো নিচে, তাহলে 120 আসবে নিচে। 120 থেকে কমাচ্ছি কত আমি, 20 টাকা। তাহলে পার্সেন্টেজে চেয়েছে না 100 গুণ, তাহলে 100তে কত, 20 দিয়ে কাটো 6। আর 100/6 যদি তুমি করো, মানে 100/6, তাহলে দেখো 16×2/3 হয়। করো, ভাগ করো, 6 × 6 4 0, ঠিক করছি, হ্যাঁ, 6 × 6 = 36। তাহলে কত হচ্ছে 4, মানে 16×4/6। আরো কাটো, দেখো 16×2/3 হচ্ছে, কারণ এটা 2-এ কাটে, তাই তো। এই পার্সেন্ট আনসার। ওকে, চলো নেক্সট অঙ্ক। 15 দেখ, 15 দেখে কি বলছে। এক ব্যক্তির বেতন
এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হয়েছে? বলছে একজন ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়লো, 100 ছিল, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 + 20 যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 120% বা 120 ইউনিট তার বর্তমান স্যালারি হচ্ছে। বলছে বেড়ে আবার 20% কমে গেল, মানে 120-তে 20% কমলো। তাহলে 100-এ যদি 20 কমে, মানে 100-এ 20 কমছে তো, তাই তো, 20/100। বলছে 120-তে তাহলে কত কমবে? 120 কাটো 5, 5 দিয়ে 120-কে কাটো, তাহলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে দিলে 120, 5 দুগুণ 10, আর হচ্ছে তোমার এদিকে 24 হচ্ছে না? 5 দুগুণ 10, 4 5 20, 24। তাহলে 24 ইউনিট কমাতে হবে। 24 ইউনিট কমাতে হবে। দেখো বলছি 20% কমে গেল, তো আমরা পার্সেন্ট বলতে কি বুঝি? 100-তে, তাহলে 100-তে 20 কমছে, তাহলে একে কমছে কত? 20/100, আর 120-তে কমবে কত? কারণ 120 নিরিখে চেয়েছে, তাই তো, তাহলে 24 ইউনিট কমবে। আচ্ছা এবার তুমি মাইনাস করো তো, ছিল কত তোমার? 120 - 24 যদি করো তাহলে কত হচ্ছে বলো তো? তাহলে তোমার দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 96। এবার বলছে বেতনের উপর কত পরিবর্তন হলো? পরিবর্তন হচ্ছে কত? বলছে আগে যে বেতনটা পেত 100 টাকা, আর এই এখন পাচ্ছে 96, তাহলে কত পরিবর্তন হচ্ছে? তাহলে 100 - 96 যদি করো তুমি, দেখো 4% পাচ্ছ। তাহলে 4% কি কমলো তো? আগে পেত 100, এখন পাচ্ছে 96, তাহলে মোটের উপর 4% কমলো। ঠিক আছে, আর একবার বলবো, আর একবার বলি। একটা লোক 100 টাকা স্যালারি পেত, এবার বলছে যে 20 টাকা স্যালারি বাড়ানো হয়েছে, তাহলে পাচ্ছে কত? 120 টাকা। এইবার বলছে এই 120 টাকার উপর আবার হচ্ছে 20% স্যালারি আবার কমিয়ে দেওয়া হলো, তাহলে 20% যদি কমিয়ে দেওয়া হয় 120 থেকে, তাহলে দাঁড়াচ্ছে কত? তার স্যালারি দাঁড়াচ্ছে 96 টাকা। 24%, 24 ইউনিট কমছে 120-তে, 24 ইউনিট 120 থেকে বাদ দিলে হয় 96, সেই 96টা 100 থেকে বাদ দিলে থাকে কত? 4, মানে 4% ওর মোটের উপর কমছে। পরের কোশ্চেন, বলছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয়ের 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে? আচ্ছা দেখো, এটা আগে এরম ভাবে করি, আগে, আর ধরো এখানটায় লিখলাম পরে, ঠিক আছে, আগে পরে, এটা হচ্ছে আয়, 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 লোকটার আয়, ব্যয়, সঞ্চয়, ঠিক আছে, সঞ্চয়, ওটা আয় করছে কত? বলছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, 10% করছে সঞ্চয়, আর তার আয়, তাহলে আয় যদি 100 টাকা হয়, সঞ্চয় করে 10 টাকা, তাহলে ব্যয় করে কত? 100 থেকে 10 বাদ দাও, তার মানে ব্যয় করে হচ্ছে 90 টাকা। ঠিক আছে, এবার বলছে তার আয় 10% কমলেও, 10% কমে যাওয়া মানে কত? 100-তে 10% কমছে, তাহলে কত থাকছে? 90। ঠিক আছে, তাহলে পরে ওর আয় হচ্ছে 90 টাকা। বলছে কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার মানে আগে 10 টাকা সঞ্চয় করতে, এখনো 10 টাকায় সঞ্চয় করবে, তাহলে 90 থেকে 10 বাদ দাও, তাহলে 80 টাকা এখনো ব্যয় করবে, একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে? খরচ তো কমে যাচ্ছে, আগে ব্যয় করতে কত? 90 টাকা, এখন ব্যয় করছে কত? 80 টাকা। তা কততে, কত টাকা কমছে? 10 টাকা কমছে, কততে? 90-তে।
হুম, তো বলছে 90-তে 10 যদি কমে, এটা দেখিয়ে দিই, 90 - 80 সমান সমান 10 টাকা। 90-তে কমছে কত? 10। হুম, তো বলছে যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। তাহলে খরচ কত কমাতে হবে? হ্যাঁ, তাহলে 90-তে কমছে কত? 90-তে কমছে 10, তাহলে 100-এ কত কমবে? পার্সেন্টেজে চেয়েছে, তাই 100 দিয়ে গুণ। 9 × 10 = 90, আর 100-কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 9×11 = 99। নয়, সরি 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 সরি, কই গেল? ইয়ে স্যার, হ্যাঁ, 9×11 কত হচ্ছে? 99, আর 1 থাকছে অবশিষ্ট 9%। আনসার। আরেকবার বলি, একটা লোকের আয় হচ্ছে 100 টাকা, ব্যয় 90 টাকা, আর সঞ্চয় করে 10 টাকা। এবার বলছে যে লোকটার 10% ইনকাম কমে গেছে। আগে 100 টাকা রোজগার করতো, এবার 10% কমাও, তাহলে 100 থেকে 10 বাদ দিলে কত হয়? 90 টাকা, মানে 90 ইউনিট তার ইনকাম বর্তমানে। এইবার বলছে যে এই 90 ইউনিটের মধ্যে বলছে ওর যে সঞ্চয়টা ছিল, যে সেভিংসটা ছিল, সেভিংসে কিন্তু ও কোনো পরিবর্তন করবে না। ইনকাম যাই হোক না কেন, সেভিংস ওই পরিমাণই থাকবে। তাহলে 10 টাকা ওর সেভিংস, ঠিক আছে, 10 টাকা সেভিংস এখনো। তাহলে 10 টাকা যদি সেভিংস করে তাহলে ওর ব্যয়ের পরিমাণ কমাতে হবে। তো ব্যয় করছে কত? 80 টাকা। এবার বলছে যে তাহলে ওর পার্সেন্টেজে বলো যে ওর ব্যয় কত কমলো। হুম, তাহলে 90-তে কত কমলো? 10 টাকা। হুম, মানে 90-তে 10 কমছে, 80 হয়ে গেছে, 10 কমেছে 90-তে। তাহলে 100-তে কত? 10/90 গুণ 100 সমান সমান 11.1/9%। ঠিক আছে, 90 কেন নিচে দিলাম? কারণ 90-তে কমছে, এর থেকে তে এরকম ভাবে যদি থাকে, যেটা নিরিখে যেটার উপর বেস করে ক্যালকুলেশনটা হবে সে সবসময় নিচে যাবে। তো 90-এর উপর বেস করে ক্যালকুলেশনটা করতে বলেছে। হুম, যে ওর কত পার্সেন্ট কমছে, তো কার উপরে বেস করে কমছে? সেই 90-এর উপর বেস করে কমছে, তো 90 এলো এই কারণে নিচে। ঠিক আছে, চলো দেখি পরের কোশ্চেন। এত তাড়াতাড়ি ল্যাপটপে চার্জ চলে যায়, নাহলে আমি একবারে পুরো একটা চ্যাপ্টার করিয়ে দিতে পারতাম, চার্জ কম থাকে ল্যাপটপে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলছে? বলছে কেরোসিনের মূল্য, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? কেরোসিনের মূল্য বেড়ে গেছে। মূল্য পরপর দুবার বৃদ্ধি হলে, প্রথমে ছিল কত? 100 টাকা, এবার এতে হচ্ছে 20% বেড়েছে। ঠিক আছে, তাহলে 100-তে 20 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 120 টাকা। এ বলছে এতে আবার 30% বৃদ্ধি পেলো, তো 120 30% কত হয়? 120 30% যদি তুমি করো তাহলে 30/100, যদি কাটো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, তাহলে 3×12 = 36। তাহলে 120 যোগ 36, হ্যাঁ 30% বলতে এখানটা 36 বোঝাচ্ছে, তাহলে করলে কত হচ্ছে? 156 টাকা। এ বলছে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? তো মোটের উপর শতকরা বৃদ্ধি হচ্ছে, আগে ছিল কত? 100, এখন হয়েছে কত? 156, তাহলে মোটের উপর বৃদ্ধি হচ্ছে কত? 56 টাকা। ঠিক আছে, 56%। আনসার। সহজ অঙ্ক। পরেরটা কি বলছে? পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যতক্ষণে 20% ও 10, আচ্ছা 20% বৃদ্ধি পেল ও 10% হ্রাস পেল, বৃদ্ধি ও হ্রাসের হার কত?
প্রথমে বেড়েছে, প্রথমে 10% বেড়েছে, 20% বেড়েছে, তো পার্সেন্টে মানে 100-তে, তো 100 ছিল, 100 থেকে বেড়েছে 20 টাকা, 20% অ্যাড হয়েছে, অ্যাড হয়ে কত হচ্ছে, 120 হচ্ছে। এবার বলছে এরপর আবার 10% কমলো, তো 120-র 10% কত হয়, 12। ঠিক আছে, 120-র 10% হয় 12। যাদের অসুবিধা তারা ক্যালকুলেট করেও করে নিতে পারো। 10% মানে 10/100, পার্সেন্ট মানে সবসময় জানবে কি নিচে 100। ওকে, কাটো, এই শূন্য এই শূন্য কাটছে, এই শূন্য এই শূন্য, তাহলে হচ্ছে 12। এটা হ্রাস পাচ্ছে, তাই তো, এটা হচ্ছে হ্রাস পাচ্ছে কততে, 120-তে, কারণ 120 হয়ে গেছে, বেড়ে গেছে, বাড়ার পর সেটা থেকে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। তো 120 - 12 যদি করো তুমি, তাহলে হচ্ছে কত, 108। এইবার বলছে বৃদ্ধি বা হ্রাসের হার কত, ছিল কত, ছিল 100 প্রথমে একদম, এখন হয়েছে কত, 108, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 8% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি, অ্যারো দিলাম মানে বৃদ্ধি, ঠিক আছে, এটাই আনসার। ওকে, চলো দেখি পরের কোশ্চেন। এর পরের দিকের কোশ্চেনগুলো একটু ক্যালকুলেশন আছে, প্রথম দিকে সহজ। একটি টিভির মূল্য পরপর দুবার, একটি টিভির মূল্য পরপর দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেলে মোট হ্রাসের হার কত। টিভির মূল্য হ্রাস পাচ্ছে, টিভির মূল্য হ্রাস পাচ্ছে, এক সেকেন্ড, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেলে মোট হ্রাসের হার কত। দেখো, টিভির দাম বলা হচ্ছে 100 টাকা হলে প্রথমে 40% হ্রাস পাচ্ছে, ঠিক আছে। অনেকে পাগলের মতো এই দুটোকে যোগ করে দেয়, যোগ করে দিয়ে হ্রাস করে দেয়, মানে কমিয়ে দেয়, ওরকম করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, ভুল হবে অঙ্কটা। প্রথমে তোমাকে 40% কমাতে হবে, 40% কমিয়ে দাও, তো 100-তে 40% যদি তুমি কমাও তাহলে তোমার হচ্ছে কত, 60। এবার বলছে এই 60-এ আবার 10% কমাও, মানে আবার 10% হ্রাস করছে, তাই তো, 10% হ্রাস করছে মানে 10/100, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটলে 6, মানে এটা কমছে, তো কমিয়ে দাও 60-এর থেকে, 60 হয়েছিল না, 100 থেকে 40% কমে 60 হয়েছে, এবার এই 60-এর থেকে আবার 10% কমানো, মানে 6 ইউনিট কমাতে হবে, 6% কমাতে হবে, তাহলে হচ্ছে কত, 54। এবার বলছে পেলে মোট হ্রাসের হার কত। এটা তো বর্তমান দাম, 54টা হচ্ছে কি বর্তমান দাম, প্রথমে 40% কমে 60 টাকা হয়েছে, আবার 10% কমে, এই যে 10%-এর সমান কমে কত হচ্ছে, 54 টাকা। এইবার ছিল কত দাম, 100 টাকা, কমেছে কত, 54 টাকা, তাহলে 100 থেকে 54 বাদ দিলে কত হয়, 46। এই 46 টাকা হচ্ছে বর্তমান দাম, এটাই হচ্ছে উত্তর। ও সরি, হ্রাসের হার চেয়েছে, এটা চাইনি, এটা দরকার নেই করার, এটাই আনসার। বর্তমান মূল্য চাইনি, হ্রাসের হার কত চেয়েছে সেটা, ঠিক আছে, 54%। ওকে, পরের কোশ্চেন, পরের কোশ্চেনে কি বলছে, আরেকবার দেখি, মোট হ্রাসের হার কত। ঠিকই তো করছিলাম, এটা বর্তমান দাম 100 - 54, 46% আনসার। পরেরটা, পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষায় 5 নম্বর 36%, এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো।
পরীক্ষাটি মোট নম্বর কত বলছে। আচ্ছা, পরীক্ষায় পাস নম্বর হচ্ছে, পাস নম্বর কত 36%। এটা হচ্ছে পাস, পাস নম্বর। ওকে, পাস পার্সেন্টেজ। এক ছাত্র পেয়েছে কত 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। খেলাটা হচ্ছে এই কথাটার মধ্যে আসল খেলা। 36% পাইনি, না পেয়েও কত পেয়েছে 190 পেয়েছে, তাই ও ফেল করেছে। ও 36% পাইনি, কতই ফেল করেছে 35 নম্বর কম পেয়েছে। ও 190 প্লাস 35 যদি পেত তাহলে ও পাস করে যেত, কারণ ও তো 35 নম্বর কম পেয়েছে 5 নম্বর থেকে। তাহলে 190 যোগ 35 যদি করি তাহলে কত হচ্ছে 225। এই নম্বরটা যদি ও পেত তাহলে ও পাস করে যেত। আর এই নম্বরটাই কি, এই নম্বরটাই হচ্ছে 36%, কারণ 36%-এই পাস বলেছে না, পরীক্ষায় পাস নম্বর 36%। তো 36% পেতে হলে ওকে 225 পেতে হতো। আচ্ছা, এবার বলছে পরীক্ষায় মোট নম্বর কত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 36% মানে হচ্ছে 225, তাই তো। তাহলে পরীক্ষা কত, পরীক্ষা তো 100%, পরীক্ষার টোটাল নম্বর তো 100%। তাহলে 100% কত বার করি, তাহলে 36% মানে হচ্ছে 225। 36% রিপ্রেজেন্ট করছে 225-কে। তাহলে 100% কত করো দেখি। 4 দিয়ে কাটে 4 9 36, এটা 4 দিয়ে কাটলে 25, 9 দিয়ে 225 কাটে, 9 দিয়ে 225 কাটে, কাটো দেখি। 9 দুগুণে 18, আর আর হচ্ছে 9 দুগুণে 18, আর হচ্ছে 5 নং 45। তাহলে 25 গুণ 25, এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে 25 25 625। এটা হচ্ছে পরীক্ষার মোট নম্বর, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে পরীক্ষার মোট নম্বর, এটাই আনসার। পরের কোশ্চেন কি বলছে, এক পরীক্ষায় পাস নম্বর 30%। আচ্ছা, ওটা আরেকবার বুঝিয়ে দিই। পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। এক পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষাটি মোট নম্বর কত। তো প্রথমে হচ্ছে এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে 190 যোগ 35 যদি করা হয় তাহলে সেটা হচ্ছে কি হতো 5 নম্বর হতো। তো 190 যোগ 35 হচ্ছে 225, এটা হয়ে গেল হচ্ছে 5 নম্বর 225। আচ্ছা, এবার বলছে যে 5 নম্বরটার যেটা আছে এটা হচ্ছে 36%। তো এই 36%টাই হচ্ছে 225, 225/36 ইন্টু 100, কারণ পার্সেন্টেজে চেয়েছে, বা মোট নম্বরটা চেয়েছে, সরি পার্সেন্টেজে চাইনি, মোট নম্বরটা চেয়েছে। 36% হচ্ছে 225, তাহলে 100% হচ্ছে মোট নম্বর, তাহলে 100% কত, 100% হচ্ছে 625। পরের কোশ্চেন, ওকে। পরের কোশ্চেন কি বলছে, এক পরীক্ষার পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষাটির মোট নম্বর কত। দেখো বলছে 30% হচ্ছে 5 নম্বর, ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর পাস, 30% পেলে পাস, ঠিক আছে। মানে 100 নম্বরের যদি পরীক্ষা হতো 30 নম্বর পেলে পাস করতো। এ বলছে এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য, একজন ছাত্র পেয়েছে কত 85 নম্বর, পাস করেছে, মানে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 10 নম্বর ও বেশি পেয়েছে, ঠিক আছে। ছেলেটা পেয়েছে 85, তো এই 85-র মধ্যে ও ওখানে বলা হচ্ছে যে
পাসিং যে নম্বর আছে সে পাসিং মার্কস থেকে 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে 85 - 10 যদি করে দিই তাহলে 75, এটাই হচ্ছে 5 নম্বর। আর এই 5 নম্বরটাই হচ্ছে কি 30%। বোঝা গেল? 5 নম্বর হচ্ছে যেটা তার থেকে 10 নম্বর বেশি পেয়েছে সেটা হচ্ছে 85 নম্বর পেয়েছে, 5 নম্বর থেকে 10 নম্বর বেশি। তাহলে 85 থেকে 10 বাদ দাও, 75 নম্বর। এই 75 নম্বরটাই হচ্ছে 30%, কারণ 30% পরীক্ষায় 5 নম্বর বলেই দিয়েছে। তাহলে এবার বলছে পরীক্ষাটি মোট মানে 30% যদি 75 হয় তাহলে 100% সমান সমান কত? ঠিক আছে, তাহলে 30% হচ্ছে কত? 75। তাহলে 100% কত, মানে মোট নম্বর কত পরীক্ষায়? 15 দিয়ে যদি এটা করো, কাটো, 15 দুগুণ 30, 3 15 4 15 60, 5 15 75। মুখে মুখে হয়ে যায় এগুলো নাম। আচ্ছা, 15 দিয়ে হ্যাঁ 5 15 75, 2 দিয়ে 100 কাটো 50। তাহলে কত হচ্ছে? 50 আর 5 গুণ করলে 250, 250। এটাই হচ্ছে আনসার। 250 নম্বরের মোট মানে পরীক্ষাটা আর কি হয়েছিল, 250। ঠিক আছে, আগের অঙ্কটার মতোই। আগেরটা হচ্ছে কম পেয়েছিল, এটাতে কম পেয়েছিল, আর এটাতে বেশি। এটাতে কম পেয়েছিল, ফেল করেছিল 35 নম্বর, এখানে 10 নম্বর বেশি পেয়েছে। কনসেপ্টটা কি? ঠিক আছে, পরের কোশ্চেন। ওকে, পরের কোশ্চেন কি বলছে? কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? কোনো পরিবর্তন হবে না। নাকি 4% বাড়বে, 4% কমবে, 3% কমবে? আচ্ছা, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? দেখো, কয়লার দাম প্রথমে কি আছে? 100 টাকা, তাই তো? কয়লার দাম 100 টাকা আছে। আচ্ছা, দামটা বেড়ে কত হচ্ছে? 20%। 20% বেড়ে কত হচ্ছে? 120 টাকা। বেড়ে কত হচ্ছে? বেড়ে হচ্ছে 120। দাম ছিল 100 টাকা, 100 টাকা থেকে দাম বেড়েছে 120 টাকা হচ্ছে। কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, মানে আগে যদি 100 ইউনিট ব্যবহার করতো 100 কেজি, এ বলছে 20% কমিয়ে দিয়েছে। তাহলে 100 বিয়োগ যদি 20 করো তাহলে কত হবে তোমার? 80 হচ্ছে। ঠিক, এটা কি ছিল? এটা হচ্ছে বস ছিল হচ্ছে বৃদ্ধি পাওয়ার দাম, এটা হচ্ছে দাম, আর এটা হচ্ছে কি পরিমাণ। ঠিক আছে, এটা পরিমাণ। দাম পরিমাণ। দাম পরিমাণ। আর এখানটা হচ্ছে, এটা হচ্ছে আগে ছিল আর এটা হচ্ছে পরে। ঠিক, এইবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, আগে যে দামটা ছিল 100 টাকা, সেই 100 টাকা নিয়ে গিয়েও 100 কেজি কয়লা পেত। ঠিক আছে, এখন বলছে যে 100 100 কেজি কয়লা পেতে হলে কি করতে হবে? 20% দাম বেশি দিতে হবে। ঠিক আছে, দাম বেশি দিতে হবে, 120 টাকা দিতে হবে। কিন্তু সেই লোকটা বলছে যে আমি 20% দাম আমি দেবো না, 20 টাকা দাম আমি বেশি দেবো না, আমি কি করব? আমি কমিয়ে দেবো, ব্যবহার কমিয়ে দেবো। ব্যবহার কমিয়ে দিয়ে
আশি 80 টাকা 80 ইউনিটও নেবে, ঠিক আছে, কমিয়ে দিচ্ছে, আগে 20% কমিয়ে দিচ্ছে, 100 থেকে 20% কমিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার বলছে তাহলে ওর খরচ কত কমবে বা বাড়বে। 100 টাকা আর হচ্ছে 100 পরিমাণ, এই দুটো হচ্ছে গুণ করে দাও। যদি তুমি গুণ করো, এটা ছোট করেও দেখানো যায়, আমি দেখাচ্ছি পরে। 4 ইউনিট, ঠিক আছে, 4টে শূন্য। আর এটা যদি গুণ করো 8 12 96 দুটো। আচ্ছা, এদিকে শূন্য শূন্য একটু কেটে দাও, ব্যালেন্স করতে সুবিধা হবে। আচ্ছা দেখো এবার, তাহলে আগে যদিও খরচ করতে 100 টাকা, এখন ওকে খরচ করতে হবে 96 টাকা, ঠিক আছে। আগে 100 টাকা দিয়ে 100 কেজি মাল কিনতো, 100 টাকা দিয়ে 100 কেজি মাল কিনতো, কিন্তু এখন 20% কমিয়ে দিচ্ছে। 120 টাকায় ও 20 ইউনিট, সরি 80 ইউনিট মাল কিনছে, যেটার দাম পড়ছে 96 টাকা। তাহলে কি হচ্ছে, মোটের ওপর আগে ওকে দিতে হতো 100 টাকা, এখন দিতে হচ্ছে কত, 96 টাকা। তাহলে 4% কম দিতে হচ্ছে না। এবার তাহলে কি হচ্ছে, ওর সংসারের খরচটা কি 4% কমছে, তাই তো। এই 4% কমছে, এই হচ্ছে 4% কমা আনসার। আরেকবার বলি, ওর ফ্যামিলি ইনকাম হচ্ছে কত, সরি ফ্যামিলি ইনকাম না, কয়লার জন্য আগে দাম ছিল 100 টাকা, 100 টাকা মাল পেত, ঠিক আছে। এইবার 100 টাকায় ও এই 100 কেজি, 100 টাকায় 100 কেজি মাল পেত, কিন্তু দাম বেড়ে গেছে, এখন দাম হয়ে গেছে 120 টাকা। 120 টাকায় ও পাবে কত, 100 কেজি, কিন্তু ও বলছে না আমি 100 কেজি নেব না, আমি পরিমাণ কমিয়ে দিচ্ছি, 80 কেজি নেব। তাহলে 120 টাকা করে যদি দাম হয় এখন, তাহলে 120 × 80, ঠিক আছে, 9600 টাকা এখন ওর খরচ হচ্ছে। তাহলে এই দুটো শূন্য, এইদিকে দুটো শূন্য কেটে দিয়েছি ব্যালেন্সের জন্য। তাহলে 100 টাকার থেকে এখন ওকে খরচ করতে হচ্ছে কত, 96 টাকা, মানে 4% ওর কমলো। 4% কেন বলতে পারছি, কারণ এখানটায় 100 রয়েছে, তো তো 100 দিয়ে ক্যালকুলেশনটা রয়েছে বলেই ডিরেক্টলি 4% বলে দেওয়া যাচ্ছে। 100 টাকা নিয়ে যেত বাজারে, মাল কিনতো কত, 100 কেজি, দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, প্রতি কেজি এখন মালের দাম কত, 120 টাকা। তো তখন ভাবছেন ঠিক আছে, আমি আগে 100 টাকা 100 কেজি করে কিনতাম, এখন আর 100 কেজি আমি কিনবো না, এখন আমি 80 কেজি করে কিনবো, 20 টাকা 20 কেজি আমি কমিয়ে দেবো, 80 কেজি কিনছে। আগে 100 টাকা ছিল প্রতি কেজি, এখন 120 টাকা প্রতি কেজি। তাহলে 100 কেজি মাল কিনছে 100 টাকা করে, তাহলে দাম হচ্ছে কত, এটা দাম হচ্ছে 10,000 টাকা। আর এদিকে হচ্ছে তোমার, এখন ওর দাম হচ্ছে কত, 9,600 টাকা। তাহলে ওর কমছে কত, দেখো 400 টাকা খরচ কমেছে না আগের থেকে, কততে কমেছে, 10,000 টাকায়। 10,000 টাকায় খরচ কমেছে কত টাকা, 400 টাকা। তাহলে 100 টাকায় খরচ কমবে কত, শূন্য শূন্য কাটি, 0.04%, ঠিক আছে। এর থেকে সহজভাবে আমি আর বলতে পারি না, চেষ্টা করেছি বোঝাবার, আশা করি সবাই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন 23 দেখা কি বলছে, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে এবং উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়েই পাস করলো। দেখো, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে ফেল, 40 জন ইংরেজিতে ফেল করেছে, 30% গণিতে ফেল, 30 জন গণিতে ফেল করেছে, 15 জন উভয় বিষয়ে ফেল করেছে। ক্লিয়ার। তাহলে উভয় বিষয়ে যদি ফেল করে থাকে 15 জন, 40 জন শুধু ইংরেজিতে ফেল করেছে, 40 জন শুধু গণিতে ফেল করেছে।
এখানটায় আমাকে করতে হবে কি, শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কতজন দেখতে হবে। শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কিভাবে জানবো, যেহেতু 15 জন উভয় বিষয়ে ফেল করে বসে আছে, তো 15 জন না ঢুকে আছে, ঠিক আছে 40-এর মধ্যে। তাহলে 40-এর থেকে 15 বাদ দিলে শুধুমাত্র ইংরেজি ফেল বেরিয়ে যাবে। তাহলে 40-এর থেকে 15 বাদ দাও, কত হয় 25। 25 জন, তার মানে শুধু ইংলিশে ফেল। গণিতের ক্ষেত্রেও সেটা করা হবে, 30 - 15, শুধুমাত্র 15 জন গণিতে ফেল। আচ্ছা, এইবার এ হচ্ছে শুধুমাত্র ইংরেজি ফেল, এই হচ্ছে উভয় বিষয়ে ফেল, আর এই হচ্ছে শুধুমাত্র গণিতে ফেল। এই তিনটে যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো কত হচ্ছে, 15, 30 আর 25, কত হচ্ছে 55%। এই 55% হচ্ছে কি করছে, ফেল করছে। ঠিক আছে, এই 55% কোথাও না কোথাও ফেল করে যায়, হয় গণিত, না হলে উভয়, না হলে ইংলিশ, মানে শুধুমাত্র গণিত বা শুধুমাত্র ইংলিশ বা উভয়, এরকম ভাবে 55 জন ফেল করেছে। ঠিক আছে, 55%। এবার বলছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। তো মোট পরীক্ষার্থী কত, পার্সেন্টেজের পুরো গল্প চলছে, মানে 100 জন হচ্ছে মোট পরীক্ষার্থী। তাহলে 100 - 55 করে দাও, হচ্ছে কত, 45%। এটা হচ্ছে পাস করেছে। ঠিক আছে, উভয় বিষয়ে পাস করেছে। বোঝাতে পেরেছি? আরেকবার বলি, 40% ইংলিশে ফেল, 30% ম্যাথসে ফেল, আর 15% বোথ। ঠিক আছে, দুটো বিষয়ে ফেল করেছে। এইবার শুধুমাত্র ইংলিশে ফেল, সেটা ক্যালকুলেট করছি কিভাবে, 40 থেকে 15 বাদ দিচ্ছি, তাহলে কত হয়, 25 ফেল করেছে। ঠিক আছে, ইংলিশে। আচ্ছা, গণিতে ফেল করেছে, 15 বাদ দাও, তাহলে 15%, শুধুমাত্র গণিতে ফেল করেছে। শুধুমাত্র গণিতে। আচ্ছা, এইবার তাহলে এই তিনটে যোগ করে দাও, হচ্ছে কত, 55%। এই 55% কোথাও না কোথাও ফেল করে বসে আছে। তাহলে পাস করেছে কতজন, একদম ক্লিন পাস 45%। এরা সব কিছুতে পাস করেছে। ঠিক আছে, 100 - 55, 45%, কোথাও না কোথাও পাস, মানে সব কিছুতেই পাস। আচ্ছা, 23 দাগ, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে এবং উভয় বিষয়ে ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো। একই তো অঙ্ক, হ্যাঁ, রিপিট হয়েছে। 23 দাগ, হ্যাঁ রিপিট হয়েছে। 24 দাগটা মিসিং, 25 দাগ। ঠিক আছে, চলো 25 দাগ, 24 দাগটের পরের দিন অ্যাড করে দেবো। 25 দাগে কি বলছে, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছরে জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। 10% সমান সমান কত, 10/100 ইকুয়ালস টু কত, 1/10, কাটলে এটা 1/10 হয়। আচ্ছা, কি বলছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, মানে 10 জন হলে সেটা একজন বৃদ্ধি পেয়েছে, তাহলে 10+1 বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 11 জন। কত জনে, 10 জনে। ঠিক আছে, 10 জন ছিল, সেখান থেকে 11 জন হয়ে গেছে। এরকম কবার হয়েছে, দুবার হয়েছে। প্রথম বছর 10 জন ছিল, সেখান থেকে 11 জন হয়েছে, তারপরের বছরও 10 জন ছিল, সেখান থেকে 11 জন হয়েছে। কি করে বললাম, কারণ 10% করে বৃদ্ধি হয়েছে পরপর 2 বছর, তাহলে 10 জন ছিল 11 জন হয়েছে, 10 জন ছিল 11 জন হয়েছে। হুম, ঠিক আছে, 10 জন ছিল 11 জন হয়েছে, 10 জন ছিল 11 জন হয়েছে। এবার এই দুটোকে গুণ করে দাও, 10 10 গুণ করলে 100, 11 11 গুণ করলে 121। এই হচ্ছে বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, বলছে এইবার একটা জিনিস দেখো, এই যে 100 জন, 100 ইউনিট, এই 100 ইউনিট রিপ্রেজেন্ট করছে কাকে,
এই 100 ইউনিট রিপ্রেজেন্ট করছে এই 1,80,000-কে। ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করছে কাকে? এই 1,80,000-কে। ঠিক আছে, এই 1,80,000 জন হচ্ছে ইউনিট, তাহলে 121 ইউনিট কতজন হবে? তাহলে 1 8 1 2 3 4 ডিভাইডেড বাই 100, তাহলে 121 জন কত? কাটো, 0 0 0 0 কাটলে এটা গুণ করতে হবে, এবার লম্বা গুণ। 18 হাতে 1, 18 36, 137, হাতে 3, 18 3 21, 217,800 এতজন হচ্ছে। ঠিক আছে, আরেকবার বলি, 10% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, 10% বৃদ্ধি পেয়েছে মানে কি? 100 জন ছিল, 10 জন বেড়েছে, এরকম পরপর দুবার হয়েছে, মানে 110 110 এরকম দুবার হয়েছে। তো সেটা যদি হয়, তো তুমি এখানটায় 10% মানে কত? 1/10 হচ্ছে, দেখো, কারণ পার্সেন্ট মানে আমরা কি জানি, নিচে 100, তো 10/100 করলাম, করে 1/10 হচ্ছে। এখানে বৃদ্ধি পেয়েছে, তাই 10-এ 1 বেড়েছে, 10 যোগ 1। যদি বলতো হ্রাস পেয়েছে, তাহলে 1 কমিয়ে দিতাম, তাহলে 10 থেকে 1 মাইনাস হলে কত হতো? 9, মানে 10 ছিল সেখান থেকে 9 হয়ে গেছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে যোগ হয়েছে, তাই যোগ করে কত হচ্ছে? 11। ছিল 10, হয়ে গেছে 11, তাহলে 10 হয়ে গেল 11, 10 হয়ে গেল 11, এরকম দুবার হয়েছে পরপর করে। 100 121 হলো, তাহলে 100 জনটাই তো হচ্ছে মূল, 100 জনটাই তো হচ্ছে মূল জনসংখ্যা, তো মূল জনসংখ্যাটাই হচ্ছে 1,80,000, তাহলে 100 ইউনিট রিপ্রেজেন্ট করছে 1,80,000-কে, তাহলে 121 ইউনিট কত? ক্যালকুলেট করে এটা হচ্ছে। ঠিক আছে, 2,17,800 জন। আচ্ছা, এখানে যদি তুমি এরকম বুদ্ধি লাগাতে যে না আমার ওরকম 1/10 করবো না আমি, ঠিক আছে, 100 জন আছে, 100 জন আছে, আমি 100 জনই দেখাবো, তাহলে 100 জন ছিল, বেড়ে হচ্ছে কত? 110, আবার ওরকম করে 100 জন থেকে বেড়ে আবার হচ্ছে 110, দুটোকে গুণ করো, আর একটা শূন্য হবে, আর এটা গুণ করো, দেখো সেই জিনিসটা একই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখানটায় 10 লাখ হচ্ছে, সরি 10,000 হচ্ছে, এখানটা হচ্ছে 12,100। এবার সুবিধার্থে এই দুটো শূন্য কেটে দাও, ক্যালকুলেশনের সুবিধার্থে এই দুটো শূন্য কেটে দাও, দেখো 100 121, জিনিসটা একই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এরকম ভাবেও ভাবতে পারো। ঠিক আছে, চলো দেখি পরের কোশ্চেনটা। তবে এরকম ভাবে না ভেবে ডাইরেক্টলি এইটা প্র্যাকটিস করে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই 1/10, 1/10 এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা রেশিওতেও কাজে লাগবে, এখান থেকে এইভাবেও করা যায়, রেশিওতেও হয়। ঠিক আছে, কিন্তু এটা করো, কারণ এই পদ্ধতিতেই বেশিরভাগ অঙ্ক সলভ হয়ে যায়। পরেরটা দেখি কি বলছো। একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগের জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলো, পেলে 3 বছর আগের জনসংখ্যা কত ছিল? 10% ইকুয়ালস টু আমরা কত পেয়েছি? 10/100 কাটলে কত হয়? 1/10। ঠিক আছে, এইবার কি বলছে? বৃদ্ধি পেল, তাই তো, 10 জন ছিল, 10 থেকে বেড়ে 1 বেড়ে কত হচ্ছে? 11, মানে আগে যদি 10 হয়ে থাকে সেটা এখন বেড়ে কত হচ্ছে? 11, 10 জন থাকলে 11 জন হচ্ছে। এরা 3 বছর হয়েছে, এর আগের বার আমরা দেখলাম কত বছর? 2 বছর, এরকম হচ্ছে ক বছর? 3 বছর। 10 থেকে বেড়ে 11 জন, 10 থেকে বেড়ে 11 জন, 10 থেকে বেড়ে 11 জন, যদি ক্যালকুলেট